ভারত আর পাকিস্তান এই দুটো দেশের নাম মাথায় আসলেই সব থেকে প্রথমে যে শব্দটা মনে আসে সেটা হচ্ছে শত্রুতা। ভারত আর পাকিস্তান হচ্ছে চিরকালের শত্রু। এই দুই দেশের শত্রুতার অনেক রকম ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি। সেই রকমই একটা ঘটনা আজকের গল্পের বিষয়বস্তু। প্রথম শুরুটা হয়েছিল পাঞ্জাবের তরন তারন বলে একটা এরিয়া। সেখানে একটা শিখ ফ্যামিলি, সরবজিৎ সিং এর ফ্যামিলিতে ছিল সে, তার স্ত্রী সুখদীপ কর, তার দুই মেয়ে। বড় মেয়ে একটু বড় হয়েছে, ছোটটা 6 মাস তার বয়স, তখনও সে হাঁটতে শেখেনি। তার নাম হচ্ছে পুনম। বড় মেয়ের নাম স্বপ্নদীপ কর। আর সেই ফ্যামিলিতে রয়েছে সরবজিতের বড় বিধবা দিদি। দিদির নাম দলবীর কর। পরবর্তীকালে সারা ভারতের লোকজন তাকে আয়রন লেডি বলে জেনেছিল। কেন, সেটা ধীরে ধীরে আমরা জানতে পারব। আজকের যে ঘটনা, সেই ঘটনা অনেকেই জানে, অনেকেই সিনেমাতে দেখেছে, অনেকেই বিভিন্ন নিউজ চ্যানেলে সেই সময় খবর দেখেছে। তো সরবজিৎ একটা 28 বছর বয়সী যুবক। সেই সময় 1990 সাল, 28শে অগস্টের ঘটনা। তো সরবজিৎ নিজের বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যেই কাবাডি খেলতো, খুব ভালো কাবাডি খেলতে পারত। তো একটা চাষি ফ্যামিলির ছেলে সে। তো সে সেই দিন, ঘটনার দিন, কাবাডি খেলেছিল। খেলার পরে তার টিম জিতে গেছিল মানে টিমটা পার্টি করবে। তো গ্রামীণ এরিয়া, পার্টি করবে মানে গ্রামের একটা মাঠে তারা সব বন্ধুরা বসে ড্রিঙ্ক করেছিল। ড্রিঙ্ক করাটাকে শিখদের মধ্যে কিন্তু খারাপ বলে মনে করা হয় না। তাদের ধর্মে আছে যে মদ খাও। তো বিভিন্ন শিখ ফ্যামিলিরা বাড়িতে বসেই, ছোটরা বড়রা পুরুষেরা মদ খেয়েই থাকে। তো যাই হোক, ওই যে কাবাডির টিমটা যারা জিতেছিল, সরবজিৎ আর তার বন্ধুরা মিলে মদ খেয়েছিল। সরবজিৎ একটু বেশি মদ খেয়ে ফেলেছিল। তো যখন রাত বাড়ে তখন যে যার নিজের বাড়ির জন্য উঠে পড়ে চলে যায় বাড়ির দিকে। সরবজিৎ নেশাগ্রস্ত অবস্থায় কৌসার নামের একটা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার রয়েছে। বর্ডারটাতে বিশেষ একটা খুব ভালোভাবে ঘিরে দেওয়া আছে এমনটা নয়, সাধারণ একটা, এদিকটা ইন্ডিয়া ওদিকটা পাকিস্তান। তো নেশার ঘোরে সরবজিৎ বর্ডার ক্রস করে 2-4 পা এগিয়ে গেছিল। এগিয়ে যেতেই তাকে পাকিস্তানের বিএসএফ টিম এসে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পরে সে তো নেশাগ্রস্ত, সে তেমন একটা কিছু বুঝছে না। তো নেশার ঘোরেই রাতটা কাটে। তারপরে হয় সকালবেলায় তাকে বলা হয় যে তুমি কে। সে নিজের পুরো এই পর্যন্ত যা যা হয়েছে সে বলেছিল। সে কিন্তু জানতোই না যে সে পাকিস্তানের বিএসএফ এর কাছে ধরা পড়েছে। যখন সে বোঝে ব্যাপারটা, সে বারবার তাদেরকে বোঝাতে থাকে যে সে ভুল করে হেঁটে চলে এসে থাকবে, তার সঙ্গে পাকিস্তানের কোনো কানেকশন নেই, সে কোনো টেররিস্ট নয়। তো সে একটা সাধারণ মানুষ, একটা সাধারণ চাষি। কেউ কোনোভাবে শুনছে না, কারণ তাকে অ্যারেস্ট করার পর পাকিস্তানের আর্মিরা অন্য একটা ছক নিজের মাথায় কষে ফেলেছিল। সেটা কি? সেটা হচ্ছে ওই দিন যেদিন তাকে অ্যারেস্ট করা হয়েছিল তার কয়েকদিন আগে পাকিস্তানে সিরিয়াল ব্লাস্ট হয়েছিল 3খানা। 14 জন লোক মারা গেছিল। পাকিস্তান গভর্নমেন্ট আর্মিকে, পুলিশকে চাপ দিয়েছিল যে এই ব্লাস্টটা যে বা যারা ঘটিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হোক। তো পাকিস্তানের সৈনিকরা চেষ্টা করছে তাকে ধরার। ইতিমধ্যেই তারা জানতে পারে যে যে এই ব্লাস্টটা করেছে তার নাম মনজিৎ সিং, আর সঙ্গে তার একজন
বন্ধুও ছিল, তারা দুজনে মিলে ব্লাস্টটা ঘটিয়েছে। এবার আর্মির ওপরে যেহেতু চাপ ছিল, মনজিৎ সিংকে অ্যারেস্ট করতেই হবে তাড়াতাড়ি, তো তারা ভেবেছিল এই যে সরবজিৎ যে ধরা পড়েছে, যে বারবার বলছে আমার নাম সরবজিৎ সিং, তো সব জায়গায় এটাই বলবে তারা যে এটা আসলে মনজিৎ সিং। সেটাই তারা ভেবেছিল, সেটাই তারা করেও ছিল। তারা সরবজিৎকে কোর্টে পেশ করেছিল। বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টে তার নাম লেখা হয়েছিল মনজিৎ সিং, একজন ইন্ডিয়ান র এজেন্ট। ইতিমধ্যেই পাকিস্তানের আর্মি ডিপার্টমেন্ট একটা ফেক পাসপোর্ট তৈরি করে সরবজিতের। ফটোটা সরবজিতের, নাম লেখা ছিল খুশি মোহাম্মদ। আর সেটা কোর্টে গিয়ে জানানো হয় যে মনজিৎ সিং ব্লাস্ট করার জন্য ইন্ডিয়া থেকে পাকিস্তানে এসেছে, মুসলিম নাম নিয়ে একটা ফেক পাসপোর্ট তৈরি করে পাকিস্তানে ঢুকে এই ব্লাস্টগুলো করেছে। সরবজিৎ বলতেই থাকে কোর্টে দাঁড়িয়ে সে মনজিৎ সিং নয়, কিন্তু কে শুনবে কার কথা? তারা সবাই মিলে উঠে পড়ে লেগেছিল প্রমাণ করার জন্য যে এটাই মনজিৎ সিং। তাকে কোর্টে পেশ করা হয়, প্রথমে লোয়ার কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। কেস চলতে থাকে। 2005 সালে সরবজিতের কেসটা সেখানকার মানে লাহোরের সুপ্রিম কোর্টে যায়। 15 অগস্ট 2005-এ মনজিৎ সিং মানে যে আসলে সরবজিৎ সিং, তার মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা ঘোষণা করেছিল সেখানকার সুপ্রিম কোর্ট। আর ডেট দেওয়া হয়েছিল 1 এপ্রিল 2008 সালে তার ফাঁসি হবে। বাড়ির লোকজন কিন্তু তাকে অনেক খোঁজাখুঁজি করেছিল, যে সময় সে হারিয়ে গেছিল সেই সময়। 9 মাস পরে সে নিজের বাড়িতে পাকিস্তানের জেল থেকে একটা চিঠি লিখেছিল। সব ব্যাপারটা সে নিজের বাড়িতে নিজের দিদিকে, নিজের স্ত্রীকে জানিয়েছিল। সরবজিৎ পাকিস্তানের জেলে বন্দী হওয়ার 9 মাস পরে তার বাড়ির লোকজন জানতে পেরেছিল যে সে পাকিস্তানের জেলে বন্ধ আছে। তখন থেকেই সরবজিতের দিদি দলবীর কৌর বিভিন্ন এনজিওর সাথে দেখা করে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে বড় বড় অফিসার, মন্ত্রী, নেতা ইত্যাদির সাথে দেখা করে, আর একই চেষ্টা করতে থাকে যে কিভাবে তার নির্দোষ ভাইকে পাকিস্তান থেকে ভারতে আনা যায়। তার জীবনের শুধু একটাই উদ্দেশ্য ছিল সব সময়, ভাইকে ফিরিয়ে আনতে হবে। যখন তার ফাঁসির অর্ডার হয়ে যায় তখন ভারত সরকার জাগল। তখন ভারত সরকার বিভিন্ন কূটনীতিকভাবে চেষ্টা করতে শুরু করলো যে কিভাবে সেখান থেকে সরবজিৎকে সুরক্ষিত ফিরিয়ে আনা যায়। কিন্তু সেখানকার যে সরকার, সে অনড়, ফাঁসি তারা দেবেই মনজিৎ সিংকে। অন্যদিকে সত্যিকারের যে মনজিৎ সিং, সে অ্যারেস্ট হলো ইংল্যান্ডে, তার এক সঙ্গীও অ্যারেস্ট হলো। কিন্তু সেই ব্যাপারটা পাকিস্তান নিজের মিডিয়াতে ডিক্লিয়ার করলো না, কাউকে জানালো না যে সত্যি যে মনজিৎ সিং সে ধরা পড়েছে। তার একটাই কারণ, পাকিস্তানের যে সৈনিক বা যে আইন ব্যবস্থা, সেটার উপর লোকজন হাসাহাসি করবে। সব দেশের সামনে হাসির পাত্র হতে হবে পাকিস্তানকে। সেই জন্য নিজের সম্মানটা রক্ষা করতে হবে। তাই যেটা আসল ঘটনা সেটা লুকিয়ে দিতে হবে। নিজের সম্মান রক্ষা করার জন্য একজন নির্দোষের প্রাণ যায় যাক, সেটাই তারা করার চেষ্টা করে যাচ্ছিল, যে কোনোভাবে যেন মনজিৎ সিংয়ের ব্যাপারটা বাইরে সবার সামনে না আসে। কিন্তু ইন্ডিয়ান মিডিয়া বুঝতে পেরেছিল সত্যি ঘটনা হচ্ছে যে মনজিৎ সিং ইংল্যান্ডে ধরা পড়েছে। সেই খবরটা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হয়েছিল, বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিতও হয়েছিল। আমাদের দেশে যেমন এনজিও রয়েছে, পাকিস্তানেও সেরকম এনজিও রয়েছে, যারা লোকজনের ভালোর জন্য কাজ করে, যারা শুধু পরোপকারের উদ্দেশ্যে কাজ করে,
যারা কারো সাথে শত্রুতা করে না। সেই রকম বেশ কিছু এনজিও এগিয়ে এসেছিল যারা সরবজিতের জন্য নিজের দেশের সরকারের সাথে লড়াই করছিল। তারা 5 বার মার্সি পিটিশন দায়ের করেছিল, 5 বার পাকিস্তান গভর্নমেন্ট খারিজ করেছিল। 2008 সালে সরবজিৎ একবার অর্ডার পেয়েছিল নিজের ফ্যামিলির সাথে দেখা করার। ধরা পড়ার 18 বছর পর একজন স্ত্রী নিজের হাজবেন্ডকে দেখেছিল। দুটো ছোট ছোট বাচ্চা যারা বাবার চেহারা ভুলে গেছিল, তারাও বাবার কাছে এসেছিল, বাবার স্নেহ পেয়েছিল, বাবা আদর করে তাদের মাথায় হাত রেখেছিলেন। আর দলবীর কর যে সমানে চেষ্টা করেছিল ভাইয়ের সাথে একবার দেখা করতে হবে, ভাইকে ছাড়িয়ে আনতে হবে। ছাড়িয়ে আনতে সে পারেনি, তবে দেখা করার একটা আবেদন মঞ্জুর হয়েছিল। ইন্ডিয়ান সরকার তাদেরকে পাঠিয়েছিল ওই দেশে, তারা গেছিল, দেখা করেছিল। সরবজিতের ফ্যামিলি সরবজিতের কাছে দেখা করে আসার পর ফ্যামিলির আরও আগ্রহ বেড়ে গেছিল যে কিভাবে সরবজিতকে সেখান থেকে ছাড়িয়ে আনা যায়। তারা সমানে চেষ্টা করছিল, কিন্তু কোথাও থেকে কোনো রকম আশা তারা পাচ্ছিল না। হঠাৎ করে একদিন অর্ডার হয়েছিল যে সরবজিতকে ছেড়ে দেওয়া হবে, বিনিময়ে আমাদের ভারতে পাকিস্তানের যে বন্দিরা রয়েছে তাদের মধ্যে একজন, সেটা তারা নামও বলে দিয়েছিল, তাকে ছেড়ে দিলে ওদিক থেকে সরবজিতকে ছেড়ে দেওয়া হবে। 5 ঘন্টা পরেই তারা বলে যে সরবজিৎ নয়, সুরজিৎ সিংকে ছেড়ে দেওয়া হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট, বিভিন্ন মিডিয়ার লোকজনেরা ভুল শুনেছে, তারা সুরজিৎ বলেছে, ইন্ডিয়ানরা শুনেছে সরবজিৎ। 2012 সালের জুন মাসে 22 বছর সরবজিতের বন্দি থাকার পর সরবজিৎকে ফিরে পাওয়ার আশা করেছিল তার ফ্যামিলি, কিন্তু তারা সরবজিৎকে ফিরে পায়নি। তার জায়গায় পাকিস্তান সরকার ছেড়েছিল সুরজিৎ নামের অন্য একজন গোয়েন্দাকে, যাকে তারা 85 থেকে নিজেদের জেলে বন্দি রেখেছিল। সে আদৌ গোয়েন্দা কিনা জানা নেই, সেও হয়তো সরবজিতের মতো কোনো ভুল বোঝাবুঝিতে বা ভুল প্রমাণ করে তারা বন্দি রেখেছিল। পাকিস্তানের ওই সিরিয়াল বোম ব্লাস্টের যে মেন কালপ্রিট মঞ্জিত, তার এক সঙ্গী, সে ধরা পড়েছিল। তারপরে কোর্টে যখন তার কেস চলেছিল, সে কোর্টে দাঁড়িয়ে সরবজিৎকে দেখে বলেছিল সরবজিৎকে সে বা মঞ্জিত কেউ চেনে না, তারা যে ব্লাস্টটা করেছে সেটার জন্য শুধু তারাই দায়ী। সরবজিৎকে তারা কোনোদিন দেখেও নি, তাদের কোনোদিন কথাও হয়নি। ওই ব্লাস্টের সাথে সরবজিতের কোনো কানেকশন নেই। এত কিছু হওয়ার পরেও কিন্তু পাকিস্তানের সরকার সরবজিৎকে ছাড়বে না বলেই জানিয়ে দিয়েছিল। সরবজিতের ফ্যামিলি কোথাও না কোথাও আশা ছেড়ে দিচ্ছিল, তারা বুঝছিল হয়তো আর বাড়ি ফিরে যাওয়া হবে না। কিন্তু সরবজিৎ যে জেলে থাকতো, সেখানকার অন্যান্য কয়েদিরা, যেহেতু সরবজিৎ একজন ইন্ডিয়ান বন্দি, তারা সব সময় সরবজিতের সাথে শত্রুতা করত, তাকে টর্চার করত। সরবজিৎ বারবার নিজের উকিলের মাধ্যমে হায়ার অথরিটির কাছে দরখাস্ত দিয়েছিল যে তার প্রাণহানির আশঙ্কা আছে, তাকে ভীষণভাবে টর্চার করা হয়, তাকে যেন একা কোথাও থাকতে দেওয়া হয়, সে কারো সাথে থাকতে চায় না। কিন্তু সেখানকার গণ্যমান্য মানুষেরা সরবজিতের এই আবেদনের ওপর কোনো মনোযোগ দেয়নি। 23 বছর জেলে থাকার পর 26 এপ্রিল 2016 ওই জেলের 10-12 জন কয়েদি একসাথে মিলে সরবজিৎকে মেরেছিল, ইট দিয়ে মেরেছিল। মেরুদণ্ড এতটাই মারধর করা হয়েছিল যে তার মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে গেছিল, তার মাথায় গভীর ক্ষত তৈরি হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে গিয়ে জিন্নাহ সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেই খবরটাই এসে পৌঁছেছিল ইন্ডিয়াতে তার ফ্যামিলির কাছে। আবারও 15 দিনের ভিসাতে সরবজিতের ফ্যামিলি, স্ত্রী, 2 মেয়ে আর দিদি,
চলে গেছিল সরবজিতের কাছে। সরবজিৎ তখন আইসিইউতে ভর্তি। তারা মাত্র 3 দিন সেখানে ছিল। 15 দিনের ভিসা থাকা সত্ত্বেও তাদেরকে তার আগেই ইন্ডিয়া ফেরত পাঠানো হয়, কারণ বলা হয়েছিল যে তাদের নাকি প্রাণহানির আশঙ্কা আছে। কারণ বলা হয়েছিল তাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। অন্যদিকে সরবজিতের ফ্যামিলি মাত্র 2-1 মিনিটের জন্য মোট 5 বার আইসিইউ এর ভেতরে গিয়ে নিজেদের কাছের মানুষকে দেখার একটা সুযোগ পেয়েছিল। বাচ্চারা বাবার গায়ে হাত দিয়ে দেখেছিল, বাবা বলে ডেকেছিল। কিন্তু আগের বারে যেমন বাবা তাদেরকে আদর করেছিল, এবারে বাবা তাদের ডাকে সাড়া দেয়নি। তবে ছোট মেয়ের মনে হয়েছিল যে বাবা তার ডাকে হাতটা নেড়েছে। বাবাকে যদি ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়, বাবা সুস্থ হয়ে উঠবে। ওই ফ্যামিলির যে শুভচিন্তকরা ছিলেন, তাদের একটাই চেষ্টা ছিল, যদি ওই আহত সরবজিৎকে কোনোভাবে ইন্ডিয়াতে নিয়ে আসা যায়, বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়। কারণ তারা দেখছিল পাকিস্তানে তাকে ঠিকঠাক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না। দিনে কোনো রকমে 2 বার এসে ডাক্তার তাকে দেখছিল, তার খবর নিচ্ছিল। তাকে খুব একটা সিরিয়াসলি বাঁচাবার কোনো চেষ্টা করা হচ্ছিল না বলেই সরবজিতের ফ্যামিলির মনে হয়েছিল। ওই রকম অবস্থাতেই সরবজিৎকে রেখে ফ্যামিলিটা ফিরে এসেছিল আবারও ইন্ডিয়াতে। ফিরে এসেছিল বলবো না, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তারপর তারা অপেক্ষা করছিল যে যদি কোনোদিন সরবজিতের কোনো ভালো খবর আসে। তবে ভালো খবর আসেনি, এসেছিল সরবজিতের মৃত্যুর খবর। বাড়ির লোকজন খুব দুঃখ পায়। আশাহত তারা ছিলই, তবে আশাটা একদম শেষ হয়ে যায় যেদিন তারা খবর পেয়েছিল সরবজিৎ আর বেঁচে নেই। সরবজিতের পোস্টমর্টম হয় সেখানেই। তারপরে সরবজিতের বডি সরবজিতের বাড়ির লোকজনেদেরকে দিয়ে দেওয়া হয়। কিন্তু সরবজিতের ফ্যামিলি চাইছিল যে সরবজিতের আবারও একবার পোস্টমর্টম করা হোক। সেটাই হয়েছিল। আমাদের দেশের পোস্টমর্টম রিপোর্ট অনুসারে সরবজিতের শরীরের ভেতরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। সেগুলোকেও তার মানে তারা বের করে নিয়েছিল নিজেদের কোনো না কোনো কাজে লাগানোর জন্য। সরবজিতের দাহকার্য সম্পন্ন হয়। বড় বড় নেতা মন্ত্রীরা গিয়ে দাঁড়িয়েছিল সরবজিতের স্ত্রী, সরবজিতের দিদি, সরবজিতের 2 মেয়ের পাশে। বর্তমানে সরবজিতের দিদি আর সরবজিতের স্ত্রী দুজনেই আর নেই, মেয়েরা রয়েছে। এখনো মেয়েদের কাছে বাবার কথা জিজ্ঞেস করলে তারা চোখের জল ধরে রাখতে পারে না। এই হলো পাকিস্তানের অত্যাচারের একটা ঘটনা। শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।